বছর এপ্রিল মাসের মধ্যভাগ থেকেই দেশ জুড়ে চলছে তীব্র দাবদাহ। এমন তীব্র দাবদাহে হাঁপিয়ে উঠেছে জনজীবন। এই তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে এমনটাই সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এবং সতর্কবার্তায় বলা হচ্ছে যে অতিরিক্ত জলীয় বাষ্প অস্বস্তি আরও বাড়াতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা, এবং পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গায় 42.3 ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডিবেট টুনাইট, জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দাবদাহে পুড়ছে দেশ আলোচনার বিষয় রেখেছি। ঠিক এই সময়টায় এই প্রাসঙ্গিকতা, এই বিষয়টি নিয়েই আমাদের আছে মনে হচ্ছে, এবং এই বিষয় নিয়ে কথা বলতে আমার সাথে আমার অতিথিরা যুক্ত হয়ে গেছেন। এরই মধ্যে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, চেয়ারম্যান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। আমার সাথে যুক্ত হয়েছেন স্টুডিওতে ডাক্তার আনোয়ারুল ইকবাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক প্রধান মহামারী নিয়ন্ত্রণ প্রস্তুতি বিভাগ ICDDRB, এবং জুমে আমার সাথে যুক্ত আছেন ঠিক এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তিনজনকে স্বাগত জানাতে চাই এবং আলোচনা শুরু করতে চাই। আমি আসলে ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিককে দিয়ে আলোচনাটা একটু শুরু করতে চাই। আবহাওয়া অধিদপ্তরের একটি সতর্ক বার্তা দিয়ে আমি আজকে আলোচনা শুরু করেছি। জনাব আবুল কালাম মল্লিক, নতুন কোনো সুখবর আছে কিনা আবহাওয়া নিয়ে একটু আপনার কাছে শুরুতেই জেনে নিতে চাই। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে প্রকৃতিগতভাবে বাংলাদেশের এপ্রিল এবং মে মাস খুব উষ্ণতম মাস। এই এপ্রিল মাসেই কখনো কখনো তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠে গেলে আমরা তাকে তাপপ্রবাহ বলে থাকি, এবং এপ্রিলের শুরু থেকেই এই তাপপ্রবাহ 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠছিল। তবে 6 তারিখ বিচ্ছিন্নভাবে বজ্র বৃষ্টি হওয়ার কারণে মধ্যে 2-1 দিন তাপপ্রবাহ তেমন ছিল না। তবে গত 11 তারিখ থেকে একদম অদ্যাবধি কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত আছে, এবং কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ হয়ে যাচ্ছে। সুতরাং এই স্কেলটা একটু দীর্ঘায়িত হয়েছে। আমাদের আগের তাপপ্রবাহ নিয়ে আমরা 1948 সাল থেকে 2040 সাল পর্যন্ত তাপপ্রবাহের আমরা তার ডিউরেশন এবং কতদিন ছিল এবং তার ফ্রিকুয়েন্সি কেমন ছিল আমরা স্টাডি করেছি, এবং আমরা দেখেছি যে 2014 সালের পর থেকে আসলে তাপপ্রবাহের ব্যক্তিকাল বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আমাদের অতীতের একটা রেকর্ড রয়েছে 17 সালে, 16 সালে এবং 14 সালে, এবং গত বছর 23 সালে তাপপ্রবাহ রেকর্ড ছিল দীর্ঘায়িত। মৃদু ধরনের তাপপ্রবাহের রেকর্ড ছিল টানা 23 দিন। এবার আমরা পরিলক্ষিত করছি যে আমাদের দেশের একদম হোল বাংলাদেশ উষ্ণ হয়ে আছে, এবং শুধু বাংলাদেশই নয়, আমাদের প্রতিবেশী দেশ দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া, এবং বাংলাদেশ সহ মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, এই সব ব্যাপক এরিয়া একদম উষ্ণ হয়ে আছে। সুতরাং আপনারা জানেন যে এইবার কিন্তু এপ্রিল মাস পর্যন্ত লানিনো সক্রিয় অবস্থায় থাকবে। সুতরাং লানিনোর সাথে যদি বাংলাদেশের অভ্যন্তরীণ ওয়েদার সিস্টেমের সাথে আমরা যদি টেলিকানেক্ট করি, তাহলে এটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে যে সব বছর এল নিনো সক্রিয় অবস্থায় ছিল সেই সব বছরে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত কম হয়েছে, এবং বিশাল বঙ্গোপসাগরের উপরে পূবলি বাতাসের গতিবেগ কিছুটা কম থাকার কারণে বাষ্পায়নের হার কমে গেছে। ফলে যে কম সম্পৃক্ত জলীয় বাষ্প বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তার ঊর্ধ্বগমন ঘটিয়ে কম মেঘমালা তৈরি করার কারণে বৃষ্টিপাত অনেকটা কমে যাওয়ার কারণে আমাদের আবুল কালাম মল্লিক, এই অংশে আপনাকে একটু থামাই, একটু যুক্ত করি। সেটি হলো যে আপনি বলছেন যে বৃষ্টিপাতের পরিমাণও কমে যেতে পারে, উৎপাদনের উপর, অর্থনীতির উপর মানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এক ধরনের প্রভাব পড়ছে। নিশ্চয়ই কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে আপনার কাছে এসে আমরা জানবো। আপনি আমাদের সাথে একটু যুক্ত থাকবেন কষ্ট করে। আমি স্টুডিওতে ফিরতে চাই। অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, আমরা যে আসলে সামগ্রিক যে আলোচনার মধ্যে এসেছি এবং যতখানি বুঝতে পারছি যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আসলে আবহাওয়া নিয়ে বা তাপমাত্রা কমবে এমনটা আমরা সুখবর হয়তো বা পাচ্ছি না, কিংবা বৃষ্টিপাতের যে আমরা প্রত্যাশা করছি সেটিও হয়তো বা আমরা খুব অচিরেই দেখতে পাবো না।
কেন হঠাৎ করে প্রকৃতির এই বিরূপ আচরণ? আপনার কি মানে গত বছর ধরেই আমরা দেখছি, কিন্তু এবছর আসলে একেবারে রেকর্ড করা হচ্ছে, এটি কেন? প্রকৃতির এই বিরূপ আচরণটা কেন? আসলে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রকৃতির এখন যে অবস্থাটি আছে এটি আমাদের জন্য সুখকর না হলেও এটি আনএক্সপেক্টেড না। সুদীর্ঘ সময় ধরে এই আবহাওয়াবিদরা, পরিবেশবিদরা বলে আসছিল, জলবায়ু বিজ্ঞানীরা, যে জলবায়ুর একটি বিশাল পরিবর্তন হচ্ছে, এটির প্রভাব বিশ্বব্যাপী থাকবে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বব্যাপী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রির কিছু বেশি, সেটি বিশ্বব্যাপী আছে এবং তার প্রভাব বাংলাদেশের উপরেও আছে। কিন্তু বাংলাদেশের তাপমাত্রা কি শুধুমাত্র 1 ডিগ্রি বা 1.5 ডিগ্রি বৃদ্ধিতে ক্ষান্ত হয়েছে? আমাদের ঢাকা শহরের গত 15 বছরের স্ট্যাটিস্টিকে দেখা যায় যে স্থান ভেদে মাইক্রো ক্লাইমেটিক চেঞ্জ কনসিডার করলে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ভেরিয়েশন হচ্ছে। এবং এটি সারা বছরই দেখা যায় যে পিলখানাতে বা ক্যান্টনমেন্টেতে বা রমনা পার্কের আশেপাশের তাপমাত্রা কেমন, আর আমার মতিঝিল, গাবতলী, সায়দাবাদে তাপমাত্রা কেমন। সো আমরা খুবই স্পষ্টভাবে বুঝি যে প্রকৃতি থেকে কোন কোন জিনিসগুলো সরিয়ে ফেললে তাপমাত্রা বৃদ্ধি পাবে আর কোনগুলো রাখলে কুলিং ইফেক্ট করে তাপমাত্রাকে ভালো রাখবে। গাছপালা, আমাদের জলাধার, এগুলো আমাদের কুলিং ইফেক্টে অ্যাক্টিভ করার জন্য সক্রিয় থাকে। কিন্তু আবার বিল্ট আপ এরিয়া, তারপর আমার যে 15 লক্ষের বেশি যানবাহন ঢাকা শহরে চলাচল করছে, আমার 40 লক্ষের বেশি এসি চলছে, আমার 2 কোটি মানুষকে খাদ্য সংস্থান করতে গিয়ে আরও 50 লক্ষের বেশি রান্নাবান্না চুলে চলছে। এই সবগুলো তো প্রয়োজনের তাগিদে অপরাধ নয়, কিন্তু প্রকৃতির জন্য তো প্রভাব বিস্তার করছে, যেগুলো আমাদের যে মেইন পরিকল্পনা মাস্টার প্ল্যানগুলোতে আমরা কনসিডারেশনে রাখি না। আমাদের ডেল্টা প্ল্যান রয়েছে, মজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান রয়েছে, আমাদের 5 ইয়ার প্ল্যানগুলো আছে, কিন্তু এই শহরের মানুষ কতজন পর্যন্ত ধারণ করতে পারবে, কতগুলো গাড়ি এই শহরে শেষ পর্যন্ত ইফোর্ড করতে পারবে, কত এসি আমরা ব্যবহার করা পর্যন্ত এই শহর নষ্ট না হয়ে যাবে, এই তথ্য এই পর্যন্ত কোনো সংস্থা, কোনো কর্তৃপক্ষ, কোনো পলিসি মেকাররা দেয় নাই। ফলে একটি ব্যবহারিকভাবে গড়ে উঠছে একটি রাজধানী। এর প্রভাবটা রাজধানীতে যেরকম আছে অন্যান্য শহরগুলোতেও আছে। আমাদের নগর পরিকল্পনা যারা আছেন তারা এখানে ব্যর্থ হয়েছে, নগরের পলিসি নিয়ে যারা কাজ করছেন তারা ব্যর্থ হয়েছে, নগর পিতা যারা আছেন তারাও ব্যর্থ হয়েছেন, আমরা সাধারণ মানুষরাও ব্যর্থ হয়েছি, কারণ আমাদের সম্পদের অসম ব্যবহার আমরা করছি। সার্বিকভাবে দায় দায়িত্ব সবার, এটি আনএক্সপেক্টেড না, এটি হঠাৎ করে আসে নাই, এর প্রভাবটাও দীর্ঘমেয়াদী থাকবে। এর সলিউশন করতে হলেও দীর্ঘমেয়াদীভাবে কাজ করতে হবে। অবশ্যই সলিউশন নিশ্চয়ই খুঁজবো আমরা আলোচনার এক পর্যায়ে গিয়ে, অবশ্যই সমাধান বা করণীয় কি করব। এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে দেখছি যে মানুষ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলছে, তারা 1 কোটি গাছ লাগাতে চায়, তারা বৃক্ষরোপণ করতে চায়, তারা যে ভুলগুলো করেছে আর করতে চায় না। মানে আমরা এতদিনে বুঝতে পারছি যে আমরা ভুল করে ফেলেছি, এই ভুল থেকে আসলে বেরিয়ে আসার উপায় কি নিশ্চয়ই আপনারা বলবেন। আমি একটু চলে যেতে চাই ঠিক এই মুহূর্তে ডাক্তার আনোয়ারুল ইকবাল আপনি আছেন। প্রচণ্ড দাবদাহের প্রভাব, প্রথমেই আমি আসলে একটু শরীরের ওপর মানব জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে, সামাজিক প্রভাবটা জানতে চাই, এবং মানুষ আসলে এই সময়টা কি করবে নিজেকে প্রোটেক্ট করার জন্য, আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ, এবং জিটিভির সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি। আমি আপনার কোয়েশ্চেনের আনসারটা দেওয়ার আগে আমি একটু টেনে আনি ওনাদের কথায়। দেখেন, এটা আসলে প্রকৃতির বিরূপ আচরণ না, এটা মানুষের বিরূপ আচরণের জন্য আজকে এই অবস্থা। আচ্ছা, মোটা দাগে ওনারা কেউ স্পেসিফিক ঢাকা শহর, স্পেসিফিক বিভিন্ন শহরের কথা বলেছে। আসলে এটা গ্লোবাল ওয়ার্মিং, এটা ওয়ার্ল্ড ওয়াইড। আমি একটা উদাহরণ দিই শুধু। আমি এই ডিসেম্বরে কানাডা থেকে ফিরছি দেশে। কানাডায় অক্টোবরের লাস্ট থেকে শুরু করে নভেম্বরের ফার্স্টে সেই রকম বরফ পড়া শুরু হয়, বাট 15th ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানে বরফ হয় নাই। এখন মনে করবেন এই প্রচণ্ড তাপের মধ্যে বরফের কথা কেন বলি এই কারণেই, আপনি যদি নর্থ পোল সাউথ পোলের অবস্থা দেখেন, এবং এইটা কিন্তু আজকের ইস্যু না, এই যে গ্রিন হাউস এফেক্ট থেকে শুরু করে এত যে মানুষ বলছে, আপনি দেখেন, আপনি অ্যানিমেল হ্যাবিটেট কেটে সাফ করে দিচ্ছেন, এটা তো শুধু বাংলাদেশে না, এই ইফেক্ট যেটা হচ্ছে বাংলাদেশে আজকে, উনি যেগুলো বলেছেন এটা বাংলাদেশের ভিতরে আরও অ্যাগ্রাভেট করার ইস্যুগুলো, কিন্তু এটা অ্যাজ আ হোল আপনার ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে ইন্ডাস্ট্রি হচ্ছে, যেভাবে আপনার জঙ্গল কাটা হচ্ছে, যেইভাবে আপনার অ্যানিমেলের হ্যাবিটেট, এই যে একটা উদাহরণ দেই শুধু, একটার ভিতরে একটা চলে আসে, এই যে এখন আমাদের দেশে নিপা ভাইরাস হচ্ছে বাদুর থেকে,
তো কই আগে ছোটবেলাও তো আমরা খেজুরের রস খেয়েছি, কেন হতো না? কারণ বাদুড় তার এনভায়রনমেন্টে থাকতে পারতো। এখন আপনি যেভাবে কাটছেন ওই বাদুড় চলে আসছে লোকালয়, লোকালয়ে এসে সে খেজুরের মুখে মুখ দিচ্ছে। এই বাদুড় আগেও কিন্তু আপনার ছিল, কই তখন তো নিপা ভাইরাস হতো না। তো এই যে শুধু গ্লোবাল আপনাদের এই যে আজকের যে প্রবলেমটা, এটা অনেক কিছুর সাথে রিলেটেড। তো ওই জিনিসগুলো হাত দিতে গেলে বিশ্বব্যাপী বিশ্ব নেতৃত্বে যারা আছেন, যারা এখন যুদ্ধ বিগ্রহ করে ব্যস্ত, তাদের এখানে আপনার অবশ্যই টুডে টুমরো তাদের সন্তানদের বাঁচানোর জন্য টুডে টুমরো এখানে আসতে হবে। এবার আপনি আসেন আমাদের কি করণীয়। দেখেন, সরকার কিন্তু খুব একটা ভালো কাজ করেছে, স্কুলটা 6 দিনের জন্য বন্ধ করে দিয়ে। ইট ওয়াজ মানে ইমিডিয়েট গুড এফেক্ট একটা। কারণ কি আমি বলি, এটা আমরা সবাই জানি, আপনার এই গরমের মধ্যে কয়েকটা জিনিস আপনি এখন মেনটেন করতে হবে। সবার বাসায় তো এসি নেই, বাংলাদেশ তো ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশ শুধু খুলনা বা চিটাগাং না, আপনি গ্রামেগঞ্জের কথাও মনে রাখতে হবে। তো সুতরাং যেটা করতে হবে, প্রচণ্ড পরিমাণে ফ্লুইড খেতে হবে। এবং আমরা যদি এখন কোনো একটা ফলের নাম বলি, সেই ফলটার দাম কিন্তু বেড়ে যাবে। এটাই তো দেশ, তাই না? আমি ডাব নিয়ে একবার কি তেলেসমাতি হলো, এবার তরমুজ নিয়ে তেলেসমাতি হলো। তো এখন একটা যে বলবো আমি এই জিনিসটা ঠান্ডা, সেটার দাম বাড়িয়ে দেবে। তা আমাদের মানসিকতা হচ্ছে এই, যেটা এখন করতে হবে সেটা হচ্ছে, আপনি জরুরি কাজ যদি না থাকে, একদম জরুরি যদি না থাকে, আপনি বাসাতে থাকার চেষ্টা করেন। বাট যারা কর্মজীবী আছেন তারা তো এটা পারবে না, তারা যান। আপনারা খুব ছোট ছোট কিছু জিনিস মেনটেন করেন। সেটা হচ্ছে, দেখেন এসিতে বেশিক্ষণ থাকলে কিন্তু আপনাকে সে ডিহাইড্রেট করে দিবে, কারণ আপনার বডির পানি কিন্তু সে টেনে নেয়। আপনি যে কোনো একটা এসি রুমে একটা মগে আপনি পানি রাখেন, দেখবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পানি কমে গেছে। তা ওই পানিটা যদি না দেন, তাহলে কিন্তু আপনার বডির পানিটা সে টানবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনি যেভাবে ঠান্ডা থাকতে পারেন। অনেকে করে কি, গরম থেকে এসে ফ্রিজের পানিটা খেয়ে ফেললো বা ফ্রিজের ঠান্ডা, উইচ ইজ ভেরি রং। তখনই কিন্তু আপনার কাশি, টনসিলাইটিস এগুলো হবে। তো যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনি ঠান্ডা জিনিসপত্র খাবেন। ঠান্ডা বলতে ফ্রিজের ঠান্ডা না, আপনি যে কোনো জাতীয় একটা ফল খাওয়ান। আপনি পানির সাথে লেবু দিয়ে লেবুর পানি খান। আমি অ্যাজ আ হোল বাংলাদেশের কথা বলছি, নট অনলি শহর। তো আপনি সব জায়গায় তো বরফ পাবেন না। যেটা করবেন, রুমাল ভিজিয়ে রাখেন। যখন আপনি বের হতেই হচ্ছে, আপনি সেটা গায়ে মুখে মাখবেন। মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু আরও ঝামেলায় পড়বে, কিডনির পেশেন্টরা কিন্তু আরও ঝামেলায় পড়বে। কারণ কি, হিটে আপনার ডিহাইড্রেশন হবেই। এবং আপনি দেখবেন যে আপনার পিপাসা বেশি লাগছে, আপনার ঘাম কম হচ্ছে, আপনার পেশাবে জ্বালা পোড়া করছে, আপনার পেশাব কম হচ্ছে। সেই জিনিসগুলো রিহাইড্রেট করতে গেলে আপনি স্যালাইন, ডাব, ওই যে ডাব বলতে চাই না কিন্তু তারপরে বলতে হচ্ছে, বা আপনি বাসায় তৈরি করে স্যালাইন খান, কোনো সমস্যা নাই। ওইটা সবাই জানে আজকাল, এটা অ্যাজ আ হোল অল মানুষ জানে। 1 চিমটি লবণ, গুড় দিয়েও আপনি খেতে পারেন। তো যেটা জিনিস হচ্ছে, হ্যাঁ, এখন আমি যদি বলি স্পেসিফিক ডায়াবেটিক পেশেন্টের জন্য আমি না বলে, অ্যাজ আ হোল জনসাধারণের জন্য যেটা আমি বলবো, যেহেতু এটা আমাদের কন্ট্রোলে না, কিন্তু ওনারা হাজার চেষ্টা করুক, এটা কমাতে পারবে না। এবং আমার কাছে যে তথ্য হচ্ছে, আমি বিবিসির যে রিপোর্ট দেখেছি, সেখানে আপনার এটা মেয়ের মিড পর্যন্ত এই জিনিসগুলো কিন্তু চলতে থাকবে। খেয়াল করেন, আগে আমাদের গরমটা আসতো কিন্তু মেয়ের দিকে, এখন গরম কিন্তু আগে চলে আসছে। জাস্ট লাইক ডেঙ্গি ফিভার, যে আমাদের আগে আমরা বলতাম জুন জুলাই, এখন কবে থেকে হয়? এখন কিন্তু আপনি যদি না করেন, আমি সার্ভেগুলো জানি, এখনো কিন্তু ডেঙ্গি হচ্ছে, করোনাও হচ্ছে, সাথে আজকে পর্যন্ত কিন্তু 3 জন হিটস্ট্রোকে মারা গেছে। তাহলে এই জিনিসগুলো যার যার জায়গা থেকে, যেটা এই ভাই বললেন, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা, ধরেন আপনার মা বাবা আপনার জন্য কিছু করছে না, তাহলে আপনার তো সার্ভাইভ করতে হবে। তো সেই সার্ভাইভটা করতে গেলে আপনি নিজে আপনারটা প্রোটেকশন দেন, সতর্ক থাকা বা সচেতন থাকা, এবং নিজে আসলে ব্যক্তি পর্যায়ে যে উদ্যোগগুলো আছে সেগুলো নেয়া সুস্থ থাকার জন্য। আমি একটু চলে যেতে চাই অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, আবারও আপনার কাছে। এবং বাংলাদেশের যে মানে ঢাকা শহরের বিশেষ করে বায়ু দূষণের বিষয়টি কিন্তু বরাবর আলোচনায় এসেছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। আজ পর্যন্ত, মানে আজকের যদি তথ্য আমি জানতে চাই, কি অবস্থা ঢাকা শহরের বায়ু দূষণের? দেখুন, বায়ু দূষণের দিক থেকে
পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তকমাটা কিন্তু অনেক বছর ধরে ঢাকার উপরে লেগে আছে, এবং গত 2 বছর ধরে বায়ু দূষণজনিত রাষ্ট্র হিসাবেও বাংলাদেশ কিন্তু আবার প্রথম সারিতে চলে আসছে। সো বায়ু দূষণ বাংলাদেশের এই পর্যন্ত যতগুলো পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়েছে তার অন্যতম। গত মাসে ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস 2023 যেটি পাবলিশ হয়েছে, সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র পরিবেশ দূষণের কারণে বাংলাদেশে প্রায় 3.25 লক্ষ মানুষ মারা যাচ্ছে, যার প্রায় 60% বিভিন্ন ধরনের বায়ু দূষণজনিত। আর এই বায়ু দূষণজনিত মানুষের মৃত্যুর দিক থেকে ঢাকা শহরের মানুষের মৃত্যু এবং ভোগান্তি সবচেয়ে বেশি। আমরা যদি পরিবেশ অধিদপ্তর নির্ধারিত মানমাত্রার কথা চিন্তা করি, সেখানে বার্ষিক গড় মানমাত্রা ধুলাবালির, শুধু একটা প্যারামিটার কথা বলছি, PM 2.5, সেটির মানমাত্রা এতদিন ধরে ছিল 15 মাইক্রোগ্রাম। দূষণ কমাতে ব্যর্থ হয়ে আমরা সেটাকে স্ট্যান্ডার্ড মানমাত্রা আরও ফ্লেক্সিবল করে দিয়ে 35 মাইক্রোগ্রাম করলাম। তারপরেও আমাদের বার্ষিক যে গড় কনসেন্ট্রেশন দূষণ যেটা আমরা দেখছি, সেটা 80 থেকে 85 মাইক্রোগ্রাম, অর্থাৎ প্রায় 2.5 থেকে 3 গুণ বেশি বার্ষিক যে মানমাত্রা আছে তার চেয়ে বেশি দূষণ আছে। ইন্টারেস্টিং বিষয় হলো, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সময়টাতে, অর্থাৎ শুষ্ক মৌসুমে সারা বছরের প্রায় 60% বায়ু দূষণ হয়ে থাকে, অথচ বর্ষার সময়ে যখন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টিতে মাত্র 15 থেকে 20% বায়ু দূষণ হয়ে থাকে। ফলে আমরা যেই শুষ্ক মৌসুমের কথা বলছি, যেখানে সারা বছরের গড়ে 2.5 গুণ বেশি বায়ু দূষণ, শুষ্ক মৌসুমে সেটি 5 থেকে 6 গুণ বেশি হয়ে যায়। ফলে এটির যে দখল মানুষের উপরে যায়, সেটি বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা, যারা বিভিন্ন ফুসফুসজনিত রোগে আক্রান্ত, শিশু, তাদের এই ক্ষেত্রে ভোগান্তি সবচেয়ে বেশি হয়। অর্থাৎ বায়ু দূষণ এখন অন্যতম জনস্বাস্থ্যের জন্য একটি হুমকি। বায়ু দূষণের কারণগুলো কি আমরা সবাই জানি, আসলে এটার জন্য গবেষক হতে হয় না। আমরা রাস্তায় বেরোলে দেখি যে কিভাবে আমার চোখের সামনে দিয়ে এই জীর্ণ শীর্ণ গাড়িটি, বাসটি, পাবলিক বাসটি চলে গেল, অথচ এইটি যে ফিটনেস থাকে না, এটি যে ফিটনেস না, এটার জন্য BRTA-তে যাইতে হয় না, কিন্তু সে বছরের পর বছর সবার নাকের ডগা দিয়ে এই পাবলিক বাসগুলো চলাচল করছে। ঢাকার চারপাশে ইটের ভাটা, এগুলো বায়ু দূষণ করেই যাচ্ছে। নির্মাণ কাজ, একেবারে বড় বড় প্রকল্প, মেট্রো পর্যন্ত, এলিভেটেড এক্সপ্রেসওয়েকে পর্যন্ত পরিবেশ অধিদপ্তর জরিমানা করেছে যে নির্মাণ বিধি না মেনে নির্মাণ কাজ করছে, ঘেরাও না দিয়ে নির্মাণ কাজ করছে। সো তারাও দূষণ করছে। এবং ব্যক্তি পর্যায়ে আমরা যখন নিজেদের ঘরবাড়ি করছি, আমরাও সমস্ত নির্মাণ সামগ্রী রাস্তার উপরে ফেলে রাখছি দিনের পর দিন ধরে। অর্থাৎ সর্বোচ্চ বাজেটের প্রকল্প থেকে শুরু করে ব্যক্তি উদ্যোগ পর্যন্ত সবাই মিলে আমরা এই দূষণটা, বায়ু দূষণের জন্য আমরা সকলে মিলে দেয়। এর প্রভাবটা আসলে কাদের উপর পড়ছে? মানে মেইনলি আপনি যেমনটা বলছিলেন যে একেবারে শিশুদের, মানে শিশুরা একটু বেশি এবং বয়স্করা বেশি সাফার করছে, প্রসূতিরা আছে, গর্ভবতীরা আছে, তারা এবং তাদের যে সন্তান মানে আছে, সেই মানে অনাগত সন্তানটিও সেই দূষণের শিকার হচ্ছে, এবং তার প্রভাবটা কিভাবে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি, এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। আমাদের সাথে জুমে এই মুহূর্তে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, তিনি আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। জনাব আবুল কালাম মল্লিক, আমরা বিরতিতে যাবার আগের যে পর্বটি ছিল, সেখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এবছর বৃষ্টিপাতের এই সময়টায় বৃষ্টিপাতের যে পরিমাণ বৃষ্টিপাত আমরা আশা করি, সেটি আসলে এক ধরনের কমই হতে যাচ্ছে, এবং এমনটাই আবহাওয়ার সতর্কবার্তায় বলা হচ্ছে, এবং এর ফলে দেশের উৎপাদন কমে যাবে, ফসলের উৎপাদন কমে যাবে অনেকখানি, এবং অর্থনীতিতেও এক ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। কি ধরনের প্রভাবগুলো পড়তে যাচ্ছে এবং কি কি সংকটের আসলে সম্মুখীন হতে যাচ্ছি আমরা, আমাদেরই সৃষ্টি করা এই সমস্যা, এই সংকট? জনাব আবুল কালাম মল্লিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি যা বলছিলেন যে আমাদের এপ্রিল মাসে যে বজ্রঝড়ের ফ্রিকোয়েন্সি এবং সংখ্যা অনেকটাই কমে গেছে, এবং বিচ্ছিন্নভাবে হাইলি লোকালাইজ বজ্রঝড় তৈরি হলেও তা কাঙ্ক্ষিত ফলাফল দিচ্ছে না, কারণ এর ব্যক্তিকাল অনেক কম থাকে। আমাদের গড়ে এপ্রিল মাসে 9 থেকে 11 দিন বজ্রঝড় হয়ে থাকে সাধারণত আমাদের অতীতের হিসেব অনুযায়ী, কিন্তু এবছর বিচ্ছিন্নভাবে 2 দিন বা 3 দিন বজ্রঝড় হয়েছে, বাট এর ব্যক্তিকাল খুবই কম ছিল। সাধারণত এই বজ্রঝড়গুলো আমাদের দেশের বাইরেও তৈরি হতে পারে, বাট বাংলাদেশে এসে তার পরিপক্কতা লাভ করে এবং তাণ্ডবতা চালায়, অথবা পাশাপাশি অনেকগুলো মেঘ তৈরি হয়ে
রাজশাহী, রংপুর, দিনাজপুর এইসব জায়গায় তৈরি হয়ে স্কয়ার লাইন গঠন করে সারা বাংলাদেশকে একই সাথে এই বজ্রঝড় দ্বারা যদি প্রভাবিত হয় তখন এই তাপমাত্রা কমে যায়। তবে আমরা এই এপ্রিল মাসে এর সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি কম পাচ্ছি, কারণ এর সাথে গ্লোবাল সার্কুলেশন প্যাটার্ন এবং অন্যান্য ফ্যাক্টরগুলো জড়িত রয়েছে। এবং যা বলছিলেন যে আমাদের এই আবহাওয়া ও জলবায়ুগত পরিবর্তনের ফলে আমাদের এগ্রিকালচার সেক্টর খুব প্রভাবিত হয়, আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে তার প্রভাব পড়ে, আমাদের ফিশারি সিস্টেমের প্রভাব পড়ে, ইভেন আমাদের পাওয়ার জেনারেশনের ক্ষেত্রেও তার প্রভাব পড়ে, কারণ ডিমান্ড বেড়ে যায়। সুতরাং আমরা কৃষি নির্ভর দেশ, সুতরাং কৃষি বান্ধব টেম্পারেচার যতটুকু থাকে এটা ক্রপওয়াইজ ভেরি করে, এবং সেক্ষেত্রে যদি ব্যত্যয় ঘটে তাহলে আমাদের এগ্রিকালচার প্রোডাকশন কমে যায়, এর সাথে সংশ্লিষ্ট অনেকগুলো ক্ষেত্র আছে সেগুলো বিপন্ন হয়ে পড়ে। সেই কারণে আমি মনে করি যে আবহাওয়া জলবায়ুগত পরিবর্তনের যে প্রভাব, হ্যাঁ, সেগুলো সব সেক্টরেই পড়ে। আমি সেক্টরের নাম নাই বললাম, এমন কোনো সেক্টর নাই যেখানে পড়ে না। সুতরাং আমাদের আর্থসামাজিক উন্নয়নকে টেকসই এবং আমাদের রূপকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এবং আমাদের সরকারেরও অবস্থা তাই যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, শর্ট টার্ম উদ্যোগ আছে, লং টার্ম উদ্যোগ আছে, কিন্তু অন্য আলোচক বিন্দু সম্মানিত তারা বলেছেন যে আসলে ব্যক্তি পর্যায় থেকে যদি আমরা সচেতনতা অর্জন না করি এবং আবহাওয়া ও জলবায়ুগত স্মার্ট আমরা প্ল্যান তৈরি না করি, তাহলে আমাদের এই সেক্টর ওয়াইজ হুমকির সম্মুখীন হতে হবে, বিপন্নভাবে আর্থসামাজিক উন্নয়ন। সেই কারণে আমরা মনে করি যে প্রত্যেকটা শর্ট প্ল্যান বা লং প্ল্যান বা দীর্ঘমেয়াদী প্ল্যান আমরা যাই নিই না কেন, সেক্টর ওয়াইজ ডিফারেন্ট সেক্টর, সেটা প্রাইভেট হতে পারে, সেটা সরকারি পর্যায়ের হতে পারে, ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তা হতে পারে, সেক্ষেত্রে তারা যেন অবশ্যই আবহাওয়া ও জলবায়ুগত বৈশিষ্ট্যগুলিকে মাথায় রেখে তারা যদি এই প্ল্যানগুলো হয় এবং প্ল্যানগুলো নেয়, এবং তারা যাতে ভবিষ্যৎ প্ল্যান এবং যখন দুর্যোগ সম্পূর্ণ হয় তখন তারা যাতে অ্যান্টিসিপেটরি অ্যাকশন নিতে পারে, সেই কারণে এই আবহাওয়া জলবায়ু তথ্যগুলো তারা যাতে সম্পৃক্ত করে, সেই জন্য আমাদের পরামর্শ রইল। অবশ্যই জনাব আবুল কালাম মল্লিক, নিশ্চয়ই আমি আবারও ফিরে আসব আপনার কাছে। আমি একটু অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার আপনাকে যুক্ত করতে চাই আলোচনা স্টুডিওতে। আমি যে বিষয়টি নিয়ে ছিলাম এতক্ষণ, যে বায়ু দূষণের যে কারণগুলো আমরা অনুসন্ধান করছিলাম, আমরা সবাই জানি, তারপরও আমরা বলি, তারপরও আমরা মানি না। বিষয়টা কিন্তু অনেকখানি এরকম হয়ে গেছে যে যানবাহন থেকে নির্গত ধোঁয়ার কথা আমরা জানি, গাছ কেটে ফেলার কথা আমরা জানি, বাতাসে কেন দূষণ হচ্ছে সেটি আমরা জানি, কিন্তু আমরা মেনে চলি না। এটার আসলে সংকটটা কোথায়, সমস্যাটা কোথায়, মানে আমরা মানছি না কেন? এখানে দুটি বিষয় আছে। একটি হলো দূষণকারীদের একটা বড় অংশ তারা বিজনেসম্যান, ইন্ডাস্ট্রি থেকে বলি আমি, আর ইটের ভাটা থেকে বলি, কিংবা যানবাহন, ফিটনেসবিহীন যানবাহন যেগুলো চলছে। আপনি একটা ইন্ডাস্ট্রি কোনো একটা ডিস্ট্রিক্টে যখন থাকে, এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যখন এটার পরিচালনা করেন, সেখানে পরিবেশ অধিদপ্তরের একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লেভেলে, এডি লেভেলের একজন অফিসার থাকেন। তার জনবল থাকে খুবই কম, তার বাজেট থাকে, লজিস্টিক থাকে খুবই কম, ফলে ওই ইন্ডাস্ট্রির দূষণ তার পক্ষে নিয়ন্ত্রণ করা বেশিরভাগ ক্ষেত্রে অসম্ভব হয়ে যাচ্ছে। একইভাবে আপনি যদি যানবাহনের দূষণের কথা বলেন, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে যে অভিযানগুলো পরিচালনা করা হয়, এটা যেই দিন মানে এটা প্রচার হয়ে যায় ওই দিন রাস্তায় আর কোনো গাড়ি থাকে না। তার মানে যতগুলো গাড়ি নাই ততগুলো গাড়ি ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে। তাহলে তারা জানে কিভাবে, আর এটা এনফোর্সমেন্টের আওতায় আসে না কিভাবে। আমরা যদি অন্যান্য ইটের ভাটার কথা বলি, সরকার পুরানো ইটের ব্যবহার বন্ধ করবে, কমিটমেন্ট করেছে, গ্যাজেট করেছে 2025 সালের নাগাদ জিরোতে নিয়ে আসবেন, কিন্তু এখনও পর্যন্ত এটা 10%ও আসে নাই যে সরকারি কাজে পুরানো ইটের পরিবর্তে ব্লক ইট ব্যবহার করা হবে। তাহলে যেখানে সরকার এই পুরা জায়গাটাতে সফলতা পায় নাই, সেখানে বেসরকারি উদ্যোক্তাদের, বেসরকারি যারা কাজ করছেন তাদেরকে ব্লেম দেওয়া তো আমরা সেকেন্ড স্টেজের বিষয়। তো সার্বিকভাবে বলা যায় যে আমরা কিছু কিছু সফলতা আমরা পেয়েছি, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা এই কাজগুলোর সমাধান করতে ব্যর্থ হয়েছি, যেটার ফলস্বরূপ আজকে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের বাসিন্দা হিসাবে এই তকমাটা আমাদের কাঁধে নিয়ে চলতে হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে, মানে এই জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের প্রত্যেকটা দেশের ওপরই এর প্রভাব পড়েছে। আমরা সাম্প্রতিক সময়ে দুবাইয়ে এক ধরনের পরিবর্তন দেখেছি, হঠাৎ করে বন্যা দুবাইয়ে, এবং আমরা দেখেছি মরু অঞ্চলে গাছ, উদ্ভিদ জন্মাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে, সে ধরনের পরিবর্তনগুলো দেখছি। মানে
পৃথিবীর আর সব দেশ এই সংকটগুলো যেভাবে মোকাবেলা করছে বা সম্মুখীন হচ্ছে বা তারা মোকাবেলায় যেভাবে করছে, আমরা কি পারছি? মানে আমরা এই ক্ষেত্রে আমি আসলে ইকবাল ভাইয়ের কথা থেকেই মানে উদ্ধৃতি করব যে দেখুন, পৃথিবীব্যাপী একটি পরিবর্তন আছে। পৃথিবীর এই পরিবর্তনটা কোনো রাষ্ট্রের জন্য, বিশেষ করে পোলার রিজনের রাষ্ট্রের জন্য এটা আশীর্বাদের মতো হয়ে আছে আপাতত, অ্যাপারেন্টলি, যে তাদের বরফের নিচে যে জমি ছিল এগুলো এখন সবুজ হয়ে যাচ্ছে, মরুভূমিতে পরিবর্তন এসে বা সেখানে সবুজ হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও এই পরিবর্তনের অনেকগুলো অ্যাডভান্টেজ ছিল, যেগুলো আমরা নিতে পারছি না, কারণ আমাদের টোটাল টেকনোলজিক্যাল যে বিষয়টি আছে, আমাদের নলেজের যে বিষয়টি আছে, ইকোনমিক্যাল সক্ষমতার যে বিষয়গুলো আছে, সেগুলোতে আমরা পিছিয়ে আছি। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হলো আমরা অন্যান্য উপকরণের মাধ্যমে এইখানে তাপমাত্রা অলরেডি বৃদ্ধি করছি, আর বৈশ্বিক যে পরিবর্তন সেটির সাথে এটি ইন্টেন্সিফাই হচ্ছে। ফলে আমরা একটা অসহনীয় জায়গাতে চলে গেছি, নেগেটিভলি, উল্টা দিকে আমরা, এবং পরিকল্পনার ক্ষেত্রেও আমরা অনেক জায়গায় উল্টা পথে হাঁটছি। আপনি বসুন্ধরাতে গত 2 সপ্তাহ ধরে কি হচ্ছে, আমরা একদিকে গাছ 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 বলে কিন্তু পুরা সোশ্যাল মিডিয়া একাকার হয়ে গেল, সমস্ত লোকজন গাছের কথা বলছে। এই এপ্রিল মাসে এসে গরমে পড়ে যদি আমরা গাছের কথা বলি, এটা কোনো কাজ হবে না। গাছ লাগাতে হবে আমার জুন জুলাই আগস্টে, জুন জুলাই আগস্টে আবার তাপমাত্রা সহনশীল হবে। আমরা এই 3 মাসের ভিতরে সবাই মিলে ভুলে যাব এটা। আমার ধানমন্ডিতে গাছ কেটে ফেললাম, সবগুলো বৃক্ষ কেটে ফেললাম, আমি চারা লাগালাম, 15 বছর লাগবে এই বৃক্ষ আবার, এই চারা আবার বৃক্ষ হতে, শ্যাডো দিতে, ক্যানোপি বড় হতে। তাহলে আমার পরিকল্পনা কোথায়? আমি এক একটা এরিয়াকে আমি আস্তে আস্তে করে পরিবর্তন করে ফেলছি, কোথাও জ্ঞানের অভাবে, কোথাও পরিকল্পনার অভাবে, কোথাও অসচেতনতার মাধ্যমে, কোথাও ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা কি করছি, সার্বিকভাবে আমাদের পরিবেশটাকে নষ্ট করছি, এবং এইটার ফলটা এটা আসছে। আজকের যে তাপদাহ, এটা একদিনের না, এটা দীর্ঘদিনের পরিবেশ দূষণের ফলাফল। বাংলাদেশের দূষণ হোক আর বিশ্বের দূষণ হোক, আলটিমেট টোটাল মেকানিজমটা হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরিবেশকে ক্ষতি করেছি। পরিবেশ এখন এটা আসলে অনেকখানি ইচ্ছাকৃত। আমি যদি বলি মানুষের জনাব কামরুজ্জামান, এটা ইচ্ছাকৃত, এটা পরিকল্পিত। আমি বলছি যে এই পরিকল্পনাটা আত্মঘাতী একটা পরিকল্পনা, ওভার দ্য ইয়ার আমরা সবাই মিলে করেছি, যেটাতে এখন নিজেদেরকে জলাঞ্জলি দিচ্ছি। অবশ্যই আমি আবারও ফিরবো, নিশ্চয়ই করণীয় নিয়ে আপনার কাছে ফিরবো। ডাক্তার আনোয়ারুল ইকবাল, বায়ু দূষণের কথা এই আলোচনায় এসেছে, এবং দাবদাহ নিয়ে তো আমরা কথা বলেছি, জনগণের উপরে, জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে, এই মুহূর্তে কি করবে, এবং এই যে বায়ু দূষণের ফলে গর্ভস্থ সন্তান পর্যন্ত, শিশুগুলি পর্যন্ত আক্রান্ত হচ্ছে, এবং পরবর্তীতে তারা নানা রকম শ্বাসকষ্টজনিত অসুখ নিয়ে জন্ম নেয়, আমরা যতটুকু জানি। আপনার বিশ্লেষণটা কি বলে, একটু বলেন না। আসলে কোথা থেকে যে বলবো আর কোথায় শেষ করব, আপনারা তো শুধু বায়ু দূষণই বললেন, হোয়াট অ্যাবাউট শব্দ দূষণ? এটার যে অবস্থা বাংলাদেশের, যে শব্দ, আপনি একটু জরিপ করেন, দেখবেন কত আপনার স্পেশাল চাইল্ড, যেটা আমরা বলতাম মেন্টালি রিটার্ডেড, ফিজিক্যালি রিটার্ডেড না বলে আমরা এখন স্পেশাল চাইল্ড বলছি। কেন হয়? শব্দ দূষণ থেকে হয়, বায়ু দূষণ থেকে হয়, ইলেকট্রিক ম্যাগনেটিক। এই যে এই মোবাইলটা আমি এই মুহূর্তে বন্ধ রেখেছি, বাট এটার ম্যাগনেটিক ফিল্ড কিন্তু খোলা, ঠিক আছে? এখন আপনি একটা জিনিস দেখেন, ভাই যেটা বললেন, আমরা কি আসলে মানুষ? এই তাপদাহ যখন চলে যাবে, আপনারাও কিন্তু এটা নিয়ে টকশো করবেন না। আপনারা কি কোভিড নিয়ে টক শো করেন? 3 বছর আগে আমাদের কি অবস্থা ছিল আপনি খেয়াল করেন, এখন কিন্তু আমরা পাত্তাই দিচ্ছি না। আবার মানুষ বাংলাদেশের কিন্তু এরকমই, যখন বিপদে পড়ে তখন তারা সেইটা নিয়ে, এবং প্রত্যেকটা চ্যানেল সেইটা নিয়ে মানে উপচে পড়ে, কিন্তু তারপরে যায় ভুলে। কিন্তু ডাক্তারদের কিন্তু সেই জিনিস টেনে নিতেই হয়। তো এই জিনিসগুলো আসলে ওই যে দোষ যে কাকে দিবেন, একটা তো গ্লোবাল আছেই। আপনি আমাকে বলেন, ব্রিকফিল্ডের আশেপাশে মানুষের লাংসের কি অবস্থা আপনার কি জানা আছে? ব্রিকফিল্ড হবে, হ্যাঁ, ইট কি হবে না, হোক, যতক্ষণ পর্যন্ত না ব্লক ইটটা আসে হোক, কিন্তু সেটা তো একটা সেপারেট জায়গায় করবেন। লোকালয়ের ভিতরে ব্রিকফিল্ড কোনো দেশে আছে আমার কিন্তু জানা নাই। প্লাস আপনি যদি আপনার নিজের একটা রিকন্ডিশন গাড়ি বিআরটিএতে পাঠান, যদি একটা বাম্পার থাকে, বলবে কি যে এইটা কিভাবে লাগালেন, এটা তো খুবই আপনার মানে এমন একটা অবস্থা করবে যে আপনি সেইরকম একজন দোষী মানুষ। হোয়ারএজ যেসব
বাস ট্রাকের চলটা নাই, নাম্বার প্লেট নাই, বাম্পার নাই, তারা fitness কালো ধোয়া কাকে বলে কয় ধরনের সেটা যাচ্ছে, তার কিন্তু ফিটনেস আছে। তা এইটা যদি কারোর সাথে কারো যোগসাজশ না থাকে তাহলে কি এটা সম্ভব? যেমন দেশের আইন অবশ্যই আছে, সব কিছু আছে, যেটা ওই যে বললেন না কেউ যে আসলে কি, আসলে ইমপ্লিমেন্টেশনটা নাই। আপনি যে একজনকে ধরবেন, সে যে দোষ করেছে আপনিও কিন্তু সেই দোষ করেছেন, সুতরাং সবাই ব্যালেন্স, কে কাকে ধরবে। এবং আমাদের যেটা বিশেষ করে বাংলাদেশের যেই সমস্যাটা, ওই যে ছোটবেলায় শুনতাম চোর পাল্লারে বুদ্ধি বাড়ে, তো সেই জিনিসটা আমাদের এখানে চলে। এবং কেউ কোনোটার উপরে আপনার মানে মানে প্রগাঢ়ভাবে তাদের সেই জ্ঞানটা রাখতেই চায় না। তারা মনে করে আমি সেফ থাকলেই সেফ। আগে যেটা একটা সমাজবদ্ধভাবে কাজ হতো, আমি সেফ থাকলেই সেফ, কিন্তু আসলে তো তা না। আপনার বাচ্চাই তো, এই যে বললেন যারা গর্ভবতী আছেন, তাদের বাচ্চাগুলো কিভাবে বড় হবে, বা আপনি তাদেরকে কি দিয়ে যাচ্ছেন, মানে একটা যে নেক্সট প্রজন্মের জন্য যে আপনি রেখে যাবেন, কি রাখবেন? অন্যায়, ঘুষ, ব্রিকফিল্ড। মানে আমি কিন্তু ব্রিকফিল্ড যে একার দোষ তা না, সেও তো ব্যবসা করে, সে তো পারমিশন নিয়ে ব্রিকফিল্ড করে। তাহলে এই পারমিশনটা দেয় কে? আমরা হঠাৎ করে দেখি গিয়ে ব্রিকফিল্ড বন্ধ করে দিচ্ছে। তো এই ব্রিকফিল্ডটা যে চললো কিভাবে? তো এই জিনিসগুলো আপনি কয়টা সেক্টর ধরবেন, এবং শুধু যে মানে এই সেক্টরের সমস্যা তা না। আপনি তাকান, আমরা অনেকে বলে যে আপনারা শুধু নেগেটিভ কথা বলেন। নেগেটিভ কথাটা বলছি না, আমরা চাচ্ছি মানুষকে সচেতন করতে। যেমন আমি পজিটিভ কথা বলি, যেমন কোভিড যখন আসলো, বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে 8th ইন টার্মস অফ ভ্যাকসিন। যেইভাবে ভ্যাকসিনগুলো দিয়েছে, কত প্রতিকূলতার মধ্যে অপোজিশন যেমন বলতো গোমূত্র এই সেই দিয়েন না, সেই জায়গায় যেভাবে সাকসেস আছে, আমরা যদি সবাই অনেস্টলি, আসল জিনিসটা কি বললাম, আসল শব্দটা হচ্ছে অনেস্টি। অনেস্টিটা নিয়ে যদি আমরা কাজ করি, যে যার জায়গায় থেকে, আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি, ওনার জায়গায় উনি, অনেস্টিটা যদি থাকে, কোনো প্রবলেমই আসলে প্রবলেম না। ইয়েস, গ্লোবালি যেটা হচ্ছে সেটা ওই যে বললাম, আপনার যে যে সামিট হয়, তারা বড় বড় নেতারা যদি ওনারা একমত হতে পারেন, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমার দেশের এই যে প্রবলেমগুলোর কথা ভাই এখন বললেন, আপনি কিন্তু আপনি দেখেন, শুধু আমি যেগুলো একদম এখনো গ্রাম আছে, সেখানে কতগুলো আপনার জাস্ট একটা সার্ভে করে দেখবেন সেখানে স্পেশাল চাইল্ড কিরকম আছে আর শহর ভিত্তিক জায়গায় কিভাবে আছে, তখনই আপনি বুঝতে পারবেন যে পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে যাচ্ছি। এবং এই যে একটা কথা বলি ভাই, যাদের সন্তান নাই তাদের একরকম সমস্যা, ঠিক আছে, নাই, কিন্তু যাদের একটা স্পেশাল চাইল্ড আছে, সেই বাবা মার কি অবস্থা আমি জানি। সুতরাং এই জিনিসগুলো যাদের নাই, তারা তো এটা আবার ফিল করে না। এই আমাদের যুদ্ধের মতোই, ওই যে 30 লাখ শহীদ যারা মারা গেছেন, তাদের ফ্যামিলি কিন্তু ফিল করে যে, কিন্তু পরবর্তীতে যারা কিছু হারায় নাই, মাঝখানে যেহেতু এই সরকার এসছে, এখন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সম্মান সেইভাবে পায়, মাঝখানে যারা ছিলেন তারা বলতেন যে একটা গন্ডগোল হয়েছে। তো এই হচ্ছে দেশ, তো সেখান থেকে উঠে দাঁড়ানোটা আমাদের দরকার। একটা সমাধানের নিশ্চয়ই পথ আমরা খুঁজবো। ডাক্তার আনোয়ারুল ইকবাল, ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, তিনি যুক্ত আছেন জুমে আমাদের সাথে ঠিক এই মুহূর্তে। জনাব আবুল কালাম মল্লিক, সবশেষটুকু আসলে আপনার কাছে জানতে চাই, ঠিক এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি বেড়ে গেছে, এমন তথ্য তো আছে। সারা বিশ্ব জুড়েই যে সংকট চলছে, বাংলাদেশে সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি ঠিক এই মুহূর্তে? আপনার পরামর্শ কি হতে পারে? এক্সকিউজ মি, আমি প্রশ্নটা শুনতে পারিনি। আমরা এখন ঠিক আসলে কি করতে পারি, জনাব মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আমাদের ঠিক এই মুহূর্তে করণীয়টা কি? আমাদের সমাধান কোথায়, সংকটের সমাধান কোথায়? ধন্যবাদ। দেখুন, সারা পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং এর কারণে উত্তপ্ত। আমাদের দেশ উত্তপ্ত শুধু এই বছরই নয়, আমরা অতীতকে আসলে ভুলে যাই। আমাদের কিন্তু সবচেয়ে বড় একটা তাপমাত্রা রেকর্ড রয়েছে মে মাসে, 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটা 18 মে 1972 সালে সংঘটিত হয়েছে। এবং এই ঢাকার তাপমাত্রাই 1960 সালে 30 এপ্রিল 42.3 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল। সুতরাং এপ্রিল মাস একদম ক্লাইমেটোলজিক্যালি উত্তপ্ত মাস, মে মাস আমাদের দেশে উত্তপ্ত মাস। সুতরাং সবচেয়ে আসার কথা হলো যে এখন এইসব সিভিয়ার সিস্টেমের ফোরকাস্টিং
খুব ভালো হয়েছে। এখন একদম টানা 10 দিন পর্যন্ত সম্মত অবস্থা বলা যায়, এবং 3 দিনের ফোরকাস্ট সারা বিশ্বব্যাপী খুব গ্রহণযোগ্য, অনিশ্চয়তা কম থাকে। এখন আমরা যেহেতু আমাদের আর্লি ওয়ার্নিং এবং হিট অ্যালার্ট দিতে পারি, সুতরাং এক্ষেত্রে সেক্টর ওয়াইজ আপনার কিছু অ্যান্টিসিপেটরি অ্যাকশন নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। তবে এই যে বিদ্যমান তাপপ্রবাহ থেকে রেহাই পাওয়ার জন্য ডাক্তার সাহেব আছেন এখানে, উনি অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন, এবং পরিবেশবিদ আছেন, উনি ভালো ভালো কথা বলেছেন। কিন্তু আমরা আমাদের জন্য এখন এই বিশ্ব উষ্ণায়নের এই প্রেক্ষাপটে যে কোনো ধরনের চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমের ফোরকাস্টিং এখন আবহাওয়াবিদ এবং জলবায়ুবিদদের জন্য চ্যালেঞ্জিং হয়ে পড়েছে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই। সেই কারণে আমাদের উচিত কি যে আমাদের ব্যাপক হারে বনায়ন করতে হবে। এবং দেখেন, পরিবেশবিদ সম্মানিত উনি বলেছেন যে আমাদের কিন্তু জলাধারের সংখ্যা কমে গেছে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্টস, যেটা তার আধিক্য কিন্তু লোকালি আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই সমস্ত গ্রিন হাউস গ্যাস, সেটা সিএফসি হোক, ক্লোরোফ্লোরোকার্বন হোক, হাইড্রোফ্লোরোকার্বন হোক, অথবা হাইড্রোক্লোরোকার্বন যাই হোক না কেন, নাইট্রাস অক্সাইড হোক না কেন, তার সম্মিলিত বৃদ্ধির কারণে এবং দেশের এবং সমগ্র বিশ্বের মোড়ল দেশগুলোর এই উৎপাদন হার বৃদ্ধি পাওয়ার কারণে, এইসবের ডেন্সিটি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমাদের আবহাওয়া জলবায়ুগত এখন বিপন্ন, আমাদের সামাজিক উন্নয়ন বিপদের সম্মুখীন হতে পারে। সেই কারণে এখনই আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কি করতে হবে, আমাদের বাড়ি নির্মাণের ক্ষেত্রে সঠিকভাবে চারিদিকে গাছ লাগানো আছে কিনা, জলাধার আছে কিনা, যেটা আগে ছিল, আমাদের আসলে শিকড়ের দিকে ফিরে যেতে হবে। এবং আমাদের এই যে শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্স, এবং রাতে ঢাকায় ডিজেল চালিত ট্রাক চলাচল করে, তা প্রয়োজনই করে, কিন্তু এগুলো পরিবেশ বান্ধব করা প্রয়োজন হয়ে পড়েছে। এবং শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্স এর পাশাপাশি আমাদের এগ্রিকালচার সেক্টর এবং ফিশারি সেক্টর, যেটা আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি, সেই সব ক্ষেত্রে এইসব চরম ভাবাপন্ন তাপপ্রবাহের কথা এখন আমরা বলছি। তাপপ্রবাহ কেন, বজ্র বৃষ্টি হলে ব্যাপক ক্ষতি হয়, কারণ দমকা বাতাস জোড়া হয় এবং শিলাবৃষ্টিতে ফসলের অনেক ক্ষতি হয় এবং প্রাণহানি ঘটে। সুতরাং এই উদীয়মান চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেম সম্পর্কে আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর অ্যান্টিসিপেটরি অ্যাকশনের জন্য আমাদের জোরালো ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ফরকাস্টিং সিস্টেমের স্কিল বৃদ্ধি করতে হবে, এবং এক্ষেত্রে সরকারি, বেসরকারি এবং গবেষকদের মধ্যে একটা সমন্বয় নীতি প্রয়োগ করে যদি আমরা অগ্রসর হই, এই আগত চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেম সম্পর্কে আমরা সচেতন যদি হই, তাহলে আমরা এর সুবিধা জনগণের মাঝে এবং এন্ড ইউজার এবং অক্সিজেনের মাঝে ছড়িয়ে দিলে অবশ্যই। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি স্টুডিওতে ফিরে আসতে চাই ডাক্তার আনোয়ারুল ইকবাল। মানে আমি একটু জেনে নিতে চাই, আমরা হিট স্ট্রোক দিয়ে শুরু করেছিলাম, বিভিন্ন উপসর্গ দিয়ে শুরু করেছিলাম, বিভিন্ন রোগের কথা বলছিলাম, কি ধরনের শরীরের উপর কি ধরনের প্রভাব পড়ছে, ঠিক উপসর্গগুলো যদি আপনি একটু বলতেন, আমার মনে হয় দর্শক যারা এই মুহূর্তে শুনছেন তারা কি করবেন, ঠিক ওই তাৎক্ষণিক কি ধরনের ব্যবস্থা নেবেন তারা বুঝতে পারতেন। জনাব আনোয়ারুল ইকবাল। জি, আরেকটা তথ্য আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমাদের এই গরমের সময় ডায়রিয়া জনিত রোগ কিন্তু বেড়ে যায়। কেন বাড়ে? খুব সিম্পল, পানির লেভেলটা কমে যায়। আপনাকে যে একটা উদাহরণ দিই, এই মগটা এখন ভরা, এখানে ধরেন 100টা জীবাণু আছে, কিন্তু এটা যখন অর্ধেক হয়ে যাবে, যখন ওই 100টা জীবাণুই কিন্তু থাকবে কিন্তু পানির পরিমাণ কম, তখনই কিন্তু ওই যখন আপনি ওটা খাবেন আরো বেশি ভাবে, কিন্তু আমি খুব মোটা দাগে জিনিস সবার বোঝার জন্য কথাটা বললাম। তো ওই জন্য কিন্তু এই গরমের সময় ডায়রিয়া হবে, 1, 2 আপনার ডিহাইড্রেশন হবে, 3 আপনার হিট স্ট্রোক হবে। যদি আপনি হিট স্ট্রোক বুঝবেন কিভাবে, আপনার বমি বমি ভাব লাগবে, অনেকে বমি করবে, মাথা প্রচণ্ডভাবে ব্যথা করবে, গায়ের তাপমাত্রা বেড়ে যাবে, তারপরে একটা সময় আসবে তারা কিন্তু তখন অসংলগ্ন কথাবার্তাও বলে। তো এই জিনিসগুলো যখনই আপনি বুঝতে পারবেন, তখন আপনি কিন্তু মনে করবেন যে আপনি হিট স্ট্রোকের দিকে যাচ্ছেন। তখন আপনার কি করণীয়? ওই খুব সিম্পল, পানি খাবেন, শরবত খাবেন, ডায়াবেটিসটা আলাদা। আর আরেকটা জিনিস বলে দিই, জীবন বাঁচানোর সময় ডায়াবেটিস কত আছে না আছে সেটা পরে, আবার আমি কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এটা অনেকেই ভুল করে। তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। আমি যে সিমটমগুলো বললাম, এগুলো যখনই দেখা দিবে
তখন আপনার বুঝতে হবে যে ইউ আর গোয়িং টুয়ার্ডস হিট স্ট্রোক। তো ওখানের সময় ওই যে আমি যা যা বলেছি, একটু মানে পানি আপনার গায়ে দিবেন, যদি পানি সম্ভব না থাকে বেস্ট হচ্ছে বরফ দেওয়া, কিন্তু সব জায়গায় তো আপনি বরফ পাবেন না, যারা দিতে পারবেন দিবেন, যারা দিতে পারবেন না আপনার গ্রামের জন্য বলছি গামছা ভিজিয়ে হলেও গায়ের মধ্যে জড়িয়ে রাখতে হবে। আর যদি কোনো কারণে আপনার সেন্সটা চলে যায় সাথে সাথেই আপনি হাসপাতালে নিতে হবে। এই হচ্ছে হিট স্ট্রোকের ইস্যু। আর ডায়রিয়ার ইস্যু এটা এখন সবাই জানে ডায়রিয়া হইলে কি করতে হবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন আমরা বলে দিই যে আপনারা টিউবওয়েলের পানি খাবেন, ভেরি গুড, কিন্তু টিউবওয়েলে যে আর্সেনিক আছে ওটা কিন্তু একটা বিষ, এবং ওইটা কিন্তু হলে আপনার কিওর নাই। কিওর নাই মানে ওটা ধুকে ধুকে আপনার মানে সময় নেবে, বাট ইউ উইল বি ইন প্রবলেম। বাট ডায়রিয়ার কিন্তু অনেক ধরনের চিকিৎসা আছে, অনেক ধরনের, যে কারণে আমি যেটা বলি অ্যাপার্ট ফ্রম যেসব টিউবওয়েল ভালো আছে খান, কিন্তু বেস্ট হচ্ছে পানি ফুটিয়ে খাওয়া, এতে কোনো ডাউট নাই। আবার মনে করেন কেন বললাম কথাটা, টিউবওয়েলে যেটার মধ্যে আর্সেনিক আছে ওটা যদি আপনি ফুটান তাহলে ওটার কিন্তু কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তাহলে ওইখান থেকে আরো বেশি হবে। দেন হোয়াট, তাহলে আপনি সারফেস ওয়াটার খান আপাতত। আর যদি আপনি জানেন ফর শিওর যে এই টিউবওয়েলের পানিটা ভালো, খান। আর তা না হলে টিউবওয়েলের পানি আর সরি সারফেস ওয়াটারের পানি আপনার ফুটিয়ে খান, তাহলে আপনার ডায়রিয়া হওয়ার চান্সেস উইল বি লেস। আর যারা শহরে আছেন আপনারা জানেন যে আপনাদের ট্যাঙ্কি পরিষ্কার রাখতে হবে, মানে পানির ট্যাঙ্কির কথা বলছি, কারণ এমন একটা দেশ যেখানে আপনার পানির লাইন আর সুয়ারেজের লাইন একসাথে যাচ্ছে, এবং সেইখানে কিন্তু লিকেজ হয়ে একটা আর একটার সাথে মিলে, এবং আমার কাছে অনেক কমপ্লেন আছে। আমি এরিয়ার নামগুলো এখন বললাম না, তখন তারা কমিশনাররা বলবে না না আমার এখানে কিছু হয় না, ওই মেয়র বলবে এইটা উনি কোত্থেকে পেলেন, উনি তার থেকে বলি যে ওই দুইটা মিক্সড হয়ে পানিতে সেই রকম দুর্গন্ধ আসে এবং আপনার সেখানে জীবাণুগুলো ঢুকে যায়। তো এই সময়টা প্রত্যেকবারই হয়। ওই যে ভদ্রলোক যিনি জুমে ছিলেন বললেন বারবার করতে হবে, আসলে করব কবে, কোশ্চেনটা এখানে করব কবে এবং করবেটা কে, এইটাই হচ্ছে যার যার জায়গায় থেকে, আমি আবারও বলি যার যার জায়গায় থেকে শেষে যদি সচেতন না হয় তাহলে আমার আপনার জন্য কিন্তু সামনে আরো প্রবলেম আছে, কারণ এই হিট সহজে কমবে না। অবশ্যই এটা কিন্তু আমার কন্ট্রোলে নাই, কিন্তু এখন ছিল এই যে ডেঙ্গির মতো, ডেঙ্গি এক সময় কন্ট্রোলেবল ছিল, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে এখন কিন্তু আর কন্ট্রোল করার মতো স্কোপ নেই, আপনি যার যার মতো সেইভাবে বাঁচতে হবে। সুতরাং আমি যে সিমটমগুলো বললাম ওগুলো মাথায় রাখবেন, আর যখনই সম্ভব হবে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটা খাবেন, এটা আর্নেস্ট রিকোয়েস্ট। কারণ এখনই আমি খবর পেলাম যে ওই স্যালাইনের ঘাটতি দোকানপাটে শুরু হয়ে গেছে, যে একটা লিকুইড স্যালাইন মনে হয় এসিআই বের করেছে ড্রিঙ্কসের মতো, ওটা নাই। তো এই হচ্ছে আমাদের দেশ। তো সেই জিনিসগুলো যদি কর্তৃপক্ষ আপনার সজাগ থাকে, পর্যাপ্ত সরবরাহ এবং হিট স্ট্রোক এমন কোনো কঠিন অসুখ না যেখান থেকে রিভাইভ করানো যায়, আর যদি বাইরে স্যালাইনও না পাওয়া যায় কিংবা আমরা দোকান থেকে না কিনে নিজের বাড়িতেও নিজের ঘরেও এখন স্যালাইন বানানোর অনেক রকমের প্রক্রিয়া আছে, যদি একটু আমরা গুগল ঘেটে বা ইউটিউব ঘেটে আমরা যদি সচেতন হই, ব্যবসায়ীরা আমার মনে হয় না যে সেক্ষেত্রে কোনো রকমের সুযোগ নিতে পারবে। আমি একটু আলোচনায় চলে যেতে চাই। অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, সময় তো একেবারে কম, আর এত কম সময়ের মধ্যে আসলে করণীয় কি করব, সংকট সমাধানের উপায়, অনেক বিস্তর একটা বিষয় আপনার কাছে। তারপরও সংক্ষেপে একটু জানতে চাই, এই বায়ু দূষণ কমাতে কিংবা আমি যদি বলি সার্বিকভাবে এই দাবদাহ কমাতে, তাপপ্রবাহ কমাতে আমাদের ঠিক এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপগুলো মানে নেওয়া উচিত? আমরা বলবো গাছ লাগানোর কথা, জলাধার বাড়ানোর কথা, কিংবা যদি আমি ডাক্তার আনোয়ারুল ইকবালের ভাষাতেই বলি আসলে করবে কে, করব কবে? আপনি যদি একটু প্রশ্নগুলোর উত্তর। করবে আসলে আমরা প্রত্যেকেই আমি করব। তো আমাদের খেয়াল রাখতে হবে যে সময়ের 1 ফোঁট অসময়ের 10 ফোঁট, তাপমাত্রা বৃদ্ধি হোক আর বায়ু দূষণ হোক, আমরা কিন্তু সময় পার করে ফেলেছি। এখন আমাদের গ্রেস পিরিয়ড চলছে অনেকটা, সেই কারণে আমাদের উইথ নো টাইম আমাদেরকে সবাইকে মিলে এই কাজটি করতে হবে। হাওড়ের বুকে 1000 লিটার 1000 গ্যালন রং দিয়ে আমরা আলপনা করে গ্রিনিস রেকর্ড করার চেষ্টা করছি, বিতর্ক সৃষ্টি হয়েছে। আসুন না সবাই মিলে 20 কোটি গাছ লাগানোর জন্য সবাই মিলে আরেকটা গ্রিনিস রেকর্ড করি। ঢাকা শহরে কি আসলে, আমি যদি বলি জনাব কামরুজ্জামান, যে ঢাকা শহরে আসলে গাছ লাগানোর কি আর জায়গা আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। যেই পরিমাণ গাছ আমরা কেটে ফেলছি এখন, আপনার মানে কত শত কিলোমিটার রাস্তা আছে এবং সেই রাস্তাগুলোর ডিভাইডার আছে,
আমরা প্রত্যেকটা নির্মাণ কাজ করার সময় কি করছি, সবার আগে প্রথম কোপটা দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়, সেখানে পিলার বানাচ্ছি, সেখানে আমি এক্সপ্রেসওয়ে বানাচ্ছি, যেই গাছের জায়গাটাতে যেই পিলারটা হলো সেই পিলারের ভিতরে একটা গাছের আলপনা এঁকে দিয়ে সৌন্দর্য বর্ধন করছি। এই হলো আমাদের ডেভেলপমেন্ট ন্যারেটিভস। সো আমাদেরকে, আমরা অবশ্যই নির্মাণ কাজ করব, ডেভেলপমেন্ট করব, আমরা সবাই এটার পক্ষে, কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ এনভায়রনমেন্ট। কারণ তাহলে আমার নির্মাণটা আমার টোটাল এনভায়রনমেন্টের ক্ষুদ্র একটা অংশ, একটা ক্ষুদ্র অংশকে নির্মাণ করতে গিয়ে আমি হোলিস্টিক অ্যাপ্রোচে টোটাল ডেভেলপমেন্টটা, টোটাল এনভায়রনমেন্টটাকে আমি ক্ষতিগ্রস্ত করছি। এরপরে আমার 30,000 কোটি টাকার একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমার তো 3 লক্ষ কোটি টাকার এনভায়রনমেন্টাল কস্ট যাচ্ছে। আমাকে ওই জায়গাতে ফোরসাইট নিতে হবে যে আমি কতটুকু সুযোগ দেওয়ার জন্য কতটুকু ক্ষতি করে ফেলছি দীর্ঘমেয়াদী, এটি একটি বিষয়। আমি শেষ করার আগে বলতে চাই, আমরা যে এই বায়ু দূষণ কিংবা তাপমাত্রা নিয়ে এত আলোচনা করছি, সবার আলোচনার ভিতরে বেশিরভাগ সময় আছে স্বাভাবিকভাবে মানুষকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদের সবাই একটুকুও স্মরণ রাখতে হবে যে মানুষের বাইরেও আমাদের প্রকৃতিতে অন্যান্য প্রাণীরা আছে, পশু পাখিরা অনেক কষ্ট করছে। সবাই মিলে একটু নিজ নিজ জায়গা থেকে একটু আমরা চেষ্টা করি কিছু পানি ঘরের বাইরে রাখার জন্য, বা ওই পশু পাখিদের কথা একটু চিন্তা করি যে তারাও কিন্তু এই গরমে কষ্ট পাচ্ছে, তারাও প্রাণ হারাচ্ছে, তারাও আমাদের পরিবেশের একটা অংশ, আমরা যাতে তাদের কথা একটু চিন্তা করি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, ডাক্তার আনোয়ারুল ইকবাল এবং জুমে আমার সাথে যুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আসলে ব্যক্তি সচেতনতা এবং ব্যক্তি পর্যায়ে যে উদ্যোগগুলো রয়েছে সেটি আসলে আমাদেরকে এই সংকট থেকে অনেকখানি বেরিয়ে আসতে সাহায্য করতে পারে, এমনটাই আমাদের প্রত্যাশা। এবং এই প্রত্যাশাকে মাথায় রেখে আজকের এই আয়োজন ছিল। জানি না দর্শকদের কতটুকু কাজে লেগেছে, নিশ্চয়ই কাজে লাগবে। যারা শুনছেন এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, এতক্ষণ ধরে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আজকের মতো শেষ করছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। সকলকে ধন্যবাদ।